কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শোভাবাজার রাজবাড়ি। কলকাতা শহরের দুর্গাপুজোর কথা বলতে গেলে শোভাবাজার রাজবাড়ির কথা না বললেই নয়। শোভাবাজার রাজবাড়ি যেমন আভিজাত্য আর দুর্গাপুজোর জন্য বিখ্যাত, তেমনি এই রাজবংশের ইতিহাস কলঙ্কিত হয়ে রয়েছে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শহরের হাজারো পুজো সত্ত্বেও শোভাবাজার রাজবাড়ির পুজো না দেখলে শহরবাসীর কাছে পুজোটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু জানেন কি, কিভাবে শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়ি তথা কলকাতা শহরের প্রথম দুর্গাপুজো? উত্তর কলকাতার শোভাবাজার এলাকা এবং বিশেষ করে সেই এলাকায় অবস্থিত রাজবাড়ি শহরের অবশ্য দ্রষ্টব্য 10টি স্থানের মধ্যে একটি। ঠিক কবে যে শোভাবাজারের নামকরণ হয়েছিল তা আজ আর জানা যায় না, তবে ঐতিহাসিক দলিল সাক্ষী যে শোভাবাজারের জমিদার পরিবারের রাজবাড়ি তৈরি হওয়ার অনেক আগেই হয়ে গিয়েছিল এলাকার নামকরণ। তবে এই নামকরণ কিভাবে হলো তা নিয়ে রয়েছে নানা মতবাদ। এই এলাকার নামের প্রাচীনতম অপভ্রংশের একটি হলো সুবাহ বাজার। ইতিহাসবিদ পি থাঙ্কাপ্পান নায়ারের মতে এই নামের নেপথ্যে রয়েছে সুবাহ বাজার অর্থাৎ সুবেদারের বাজার। আরো একটি তথ্যসূত্র থেকে জানা যায় শোভাবাজারের কাহিনী সেই সময় শুরু যখন কলকাতা শহরেরই কোনো অস্তিত্ব ছিল না এবং তখনও পৃথক পৃথক গ্রাম হিসেবে পরিচিত ছিল সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর, যে তিনটি গ্রামকে একত্রিত করে কলকাতা শহরের পত্তন হয়েছিল। শোনা যায় বসাক নামে বাংলার এক ধনী ব্যবসায়ী পরিবার তাদের আদি নিবাস সপ্তগ্রাম থেকে উঠে এসে বসতি করেন সুতানুটিতে। নতুন জায়গাতেও বজায় থাকে তাদের ধনভাগ্য এবং জঙ্গল কেটে সাফ করে বাড়ি তৈরি করেন তারা। 1757 সালের দিকে দেখা যায় কলকাতার সবচেয়ে ধনী পরিবারগুলির মধ্যে গণ্য হচ্ছে বসাক পরিবারও, এবং এই সমৃদ্ধি ও খ্যাতির কারণে পরিবারের তৎকালীন কর্তা শোভারাম বসাকের নামেই এই এলাকার নাম হয় শোভাবাজার। শোভাবাজার রাজবাড়ির পরিবার, যার কর্তা ছিলেন নবকৃষ্ণদেব, এই এলাকায় বাস করতে আসেন 1758 সালের পরে, যখন তাদের আদি নিবাস গোবিন্দপুরে ফোর্ট উইলিয়ামের জন্য জায়গা খালি করতে নিজেদের ভিটে থেকে উৎখাত হয়ে যান তারা। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ পান দেব পরিবার, যা দিয়ে পটলডাঙ্গার কাছে জমি কেনেন তারা। এখানে কতদিন তাদের বাস ছিল তা জানা যায় না, কিন্তু নবকৃষ্ণ দেব পরিবারের কর্তা হওয়ার পর শোভাবাজারে উঠে আসেন তারা। ভাগে ভাগে প্রায় 70 বছর ধরে নির্মিত শোভাবাজার রাজবাড়ি তৈরির কাজ শুরু হয় 1750-এর দশকের মধ্যভাগে এবং শেষ হয় 1830-এর দশকে। মূল এবং ঔপনিবেশিক স্থাপত্যের ধাঁচে গড়া এই ভবনটিকে আজকের যুগে যথেষ্ট সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব দেওয়া হয়। অথচ এই রাজবাড়ি নির্মাণের মূলে যিনি, সেই নবকৃষ্ণ দেব কিন্তু নিজেকে ব্রিটিশদের কাছে একরকম বিকিয়েই দিয়েছিলেন। কোম্পানির কর্তাদের সঙ্গে যেচে ঘনিষ্ঠতা করেছিলেন সম্পত্তি এবং অর্থের লোভে। অনেকেই সম্ভবত জানেন না 1757 সালের পলাশির যুদ্ধের নেপথ্যে নবকৃষ্ণের ভূমিকার কথা। সেই যুদ্ধ যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত গড়ে দেয়, যে ভিত টলানো যায়নি পরবর্তী 200 বছরেও। দ্য কর্পোরেশন দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, হাউ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেপড দ্য মডার্ন মাল্টিন্যাশনাল শীর্ষক বইয়ের লেখক নিক রবিন্স লিখেছেন যে প্রায় অর্ধ শতাব্দী ধরে ব্রিটিশদের সক্রিয় সহযোগী ছিলেন নবকৃষ্ণ ভারতীয় উপমহাদেশে তাদের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে। যে সময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিজের রাজত্ব এবং কলকাতা শহর ব্রিটিশদের গ্রাস থেকে বাঁচানোর জন্য লড়ছেন, সেই সময় তার সেনাপতি মীর জাফর ব্রিটিশদের সঙ্গে চক্রান্ত করছেন সিরাজকে সিংহাসনচ্যুত করে নিজে নবাব হওয়ার লোভে। অন্যদিকে নেপথ্যে, বিশেষ করে পলাশির যুদ্ধের প্রাক মুহূর্তে ব্রিটিশদের সাহায্য করে গেছেন নবকৃষ্ণ। কোম্পানির কর্মচারী রবার্ট ক্লাইভের নেতৃত্বে রচনা করেছেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। সিরাজের রাজত্বের পতনের পর তার তোষাখানা লুট করতেও ব্রিটিশদের সাহায্য করেন নবকৃষ্ণ। 800 কোটি টাকা মূল্যের সোনা, রূপো এবং গয়নাগাটি লুট করেছিল ব্রিটিশরা। বেশিরভাগ মানুষই জানেন না ক্লাইভ এবং নবকৃষ্ণের বন্ধুত্ব ঠিক কতটা গভীর ছিল। পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের বিজয় উৎসব পালন করার উদ্দেশ্যে শোভাবাজারে নিজের বাড়ির দরজা খুলে দেন নবকৃষ্ণ। কথিত আছে প্রথম বাড়ির পুজো এই উপলক্ষেই আয়োজন করেন তিনি, যেখানে দেবীর পায়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার নিমন্ত্রণ পান ক্লাইভ। তবে এই পুজোয় শ্রদ্ধা ভক্তির পাঠ বিশেষ ছিল না, ছিল ব্রিটিশ অতিথিদের মন পাওয়ার আপ্রাণ চেষ্টা।
খাদ্য পানীয় বাদেও পুজোর আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাইজি নাচের ব্যবস্থাও। ঠাকুর দালানের যেখানে প্রতিমা বসানো হয় তার একেবারে মুখোমুখি ছিল নাচঘর। আজ ভগ্ন দশা তার, জল হাওয়া অবাধে খেলে সেখানে, কারণ ছাদ ভেঙে পড়ার পর আর মেরামত করা হয়নি। নাচঘরের একদিকে একটি সিল করা দরজা, যেখান দিয়ে যাতায়াত করতেন বাইজিরা পরিবারের বাসভবনের থেকে আলাদা পথে। এই পুজোর বিপুল সাফল্য অনুপ্রেরণা যোগায় অন্যান্য ধনী ব্যবসায়ীদের, যারা স্ব গৃহে ধুমধাম করে চালু করে দেন দুর্গাপূজা। সবাই অবশ্য বাইজির ব্যবস্থা রাখতেন না। বাড়ির পুজোয় কোনো ইউরোপীয়ের, বিশেষ করে ব্রিটিশদের উপস্থিতি হয়ে ওঠে অর্থ, সামাজিক প্রতিষ্ঠা এবং কোম্পানির সঙ্গে সান্নিধ্যের প্রতীক। কোম্পানির প্রতি নবকৃষ্ণের আনুগত্যে আপ্লুত ক্লাইভ তাকে প্রথমে রাজা বাহাদুর, পরে মহারাজা উপাধি প্রদান করে 2000 টাকা বার্ষিক বেতনের ব্যবস্থাও করে দেন। ক্লাইভ ভারত থেকে বিদায় নেওয়ার পরেও 2 দশক ধরে অটুট থাকে নবকৃষ্ণের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক। ক্লাইভের পরে 1777 সালে ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস এবং নবকৃষ্ণ হয়ে যান সুতানুটি এলাকার তালুকদার। তবে হেস্টিংস জামানার শেষ পর্বে অবনতি ঘটে সম্পর্কের। আজও শোভাবাজার রাজবাড়িতে ঘটা করেই দুর্গাপূজা হয়, যদিও অতীতের সেই জাঁকজমক আর নেই। রাস্তার ওপারে একটি বড় লাল ইটের সবুজ খড়খড়ি দেওয়া জানালা বিশিষ্ট বাড়ি, যাকে ছোট রাজবাড়ি বলা হয়। এই বাড়িতে থাকেন নবকৃষ্ণের ঔরসজাত পুত্র রাজকৃষ্ণের বংশধরেরা। এখানেও প্রতি বছর পুজো হয়। দুটি বাড়ি শহরের হেরিটেজ প্রপার্টির তালিকায় থাকলেও বড় বাড়ির মালিক হলেন গোপীমোহন দেবের বংশ। এই গোপীমোহন ছিলেন নবকৃষ্ণের বড় ভাই, যিনি তার নিজের পুত্রকে ছোট ভাইয়ের হাতে তুলে দেন দত্তক পুত্র হিসেবে। আজ হেরিটেজ তকমা থাকলেও অতীতের ছায়া হিসেবেই দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি। রাজ পরিবারের সদস্যরা তাদের হৃত গৌরবকে হাতিয়ার করে বিশেষ করে দুর্গাপুজোর সময় তাদের বাসভবনকে করে তুলেছেন শহরের অবশ্য দ্রষ্টব্য। রাজ্য সরকারও যথাসাধ্য সাহায্য করেছে এই প্রচেষ্টায়। পারিবারিক ওয়েবসাইটে পরিবার এবং রাজবাড়ির হেরিটেজের সংক্ষিপ্ত বিবরণ থাকলেও দেশের স্বাধীনতা কেড়ে নেওয়ায় তাদের পূর্বপুরুষদের ভূমিকা নিয়ে এক বর্ণও লেখা নেই। মুছে ফেলা হয়েছে ইতিহাসের সেই সব পাতা। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।